এ নিয়ে আরও জানবো। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আজ সকালেও এক শিশুর মৃত্যু হয়েছে। আইমানের মরদেহ পরিবার কখন গ্রহণ করবে? আর হাসপাতালে এখন যারা চিকিৎসাধীন আছেন তাদের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাবেন। দেখুন, আইমান আজকে 9:30 নাগাদ মারা গেছে এবং গত কয়েকদিন আগে স্বজনরা যেটি আসলে বলছিলেন যে সে কথা বলছিল, সুস্থ তাকে দেখাচ্ছিল। এই হঠাৎ করে গতকালকে রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং আজকে ভোরবেলায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এরপরে 8:30 নাগাদ তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথমে চিকিৎসকরা চেষ্টা করে তাকে ফিরিয়ে নিয়ে আসেন, কিন্তু পরবর্তীতে তাকে আসলে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এরপরে হাসপাতালে যে প্রক্রিয়াগুলো ছিল সেই প্রক্রিয়াগুলো শেষ করার পরে 12:30 নাগাদ আরমানের যে মরদেহ, সেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিবার এখান থেকে মরদেহ নিয়ে গেছেন উত্তরাতে যাবার পরে পরবর্তীতে আরমানের যে গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ, সেখানে তাকে দাফন করা হবে। এতটুকু আসলে পরিবারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। এর পরপরই আমাদের সাথে কথা বলেছেন হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের সচিব। হাসপাতালের পরিচালক তিনি যেটি আসলে জানিয়েছেন যে এখন পর্যন্ত এখনো 5 জনের অবস্থা সংকটাপন্ন, আর বাকিদের মধ্যে 15 জনের অবস্থা ভালো। আজকে সকালবেলায় তারা যে মিটিংটি করেছেন এবং তারা যে তালিকাটি প্রস্তুত করেছেন সেখানে দেখতে পাচ্ছেন যে 15 জনকে তারা ছুটি দিতে পারবেন এবং তবে এই 15 জনকে একদিনে ছুটি দিবেন না, পর্যায়ক্রমে আগামীকাল থেকে এই তাদেরকে ছুটি দেওয়া শুরু হবে। আর এর বাইরে গিয়ে আসলে যে কয়েকজন সংকটাপন্ন আছেন তাদেরকে এই মুহূর্তে আসলে বাইরে নিয়ে যাওয়া বা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া কোনো পক্ষে আসলে কোনোভাবে সম্ভব নয়, সেটিও তিনি জানিয়েছেন। আর এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর যিনি সচিব আসছিলেন তিনি যেটি জানিয়েছেন যে সিঙ্গাপুরের 9 জন এবং চীনের 5 জন বিশেষজ্ঞ তারা এখানে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন, চিকিৎসা সেবায় অংশ নিচ্ছেন এবং এইখানকার বার্ন ইনস্টিটিউটের যে 6টি ইউনিট প্রধান আছেন সেই ইউনিট প্রধানদেরকে সহায়তা করছেন এবং ইউনিট প্রধানরা তারা যে চিকিৎসাটি দিচ্ছেন, বিদেশের থেকে যারা বিশেষজ্ঞ আসছেন তারা বলছেন যে এই চিকিৎসা সেবা একদমই আসলে ঠিক আছে এবং বিদেশের বিশেষজ্ঞ যারা আছেন তারাও মত দিচ্ছেন যে এবং সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে, তারা আসলে বার্ন ইনস্টিটিউটের পাশাপাশি অন্য হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের ওখানেও দেখতে গিয়েছিলেন কিনা, তাদের চিকিৎসা দিচ্ছেন কিনা? দেখুন, সেই তথ্যটি আমরা আসলে পাইনি। আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে এখানে তারা অপারেশনে অংশ নিয়েছেন, এখানকার যারা ভর্তি আছেন তাদেরকেই তারা চিকিৎসাগুলো আসলে দিচ্ছেন এবং তাদের সহায়তা করছেন। আমি আপনাকে একটু বলে রাখি যে অন্য যে হাসপাতালগুলো, সেই অন্য হাসপাতালগুলো যেতে যারা ভর্তি আছেন তাদের তুলনামূলক শারীরিক অবস্থা ভালো এবং সেই হাসপাতালগুলো থেকে যখন খারাপ হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বার্ন ইনস্টিটিউটে আসলে নিয়ে আসা হচ্ছে এবং আমরা গতকালকেও দেখেছি যে এখানে নিয়ে আসা হয়েছে যাদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। যদি আসলে সেসব হাসপাতালেও প্রয়োজন হয়, পরামর্শের প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আসলে তারা সেই সহায়তাটা প্রদান করবেন, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। তবে বিশেষজ্ঞ যারা আসছেন চীন এবং সিঙ্গাপুর থেকে তারা এখন মূলত এই বার্ন ইনস্টিটিউটেই তারা চিকিৎসা সেবায় অংশ নিয়েছেন, তারাই আসলে পরামর্শ দিচ্ছেন, এতটুকু আসলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আসলে আজকেও এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক তিনি আবারও একটি বিষয় জোর দিয়ে জানিয়েছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন যে কেউ যেন আসলে অতি উৎসাহী না হয়ে এই বার্ন ইউনিটে আসলে না আসেন এবং এই মুহূর্তে ব্লাড এবং স্কিন ডোনেশনের কোনো প্রয়োজন নেই, এটি পর্যাপ্ত আছে, ব্লাডের ব্যবস্থা করা আছে, স্কিনের আছে, তো সেক্ষেত্রে আসলে এই ধরনের কোনো ডোনেশনের দরকার নেই। যদি কেউ বাইরে থেকে না আসে সেক্ষেত্রে এখানকার রোগী যারা আছেন, দগ্ধ অবস্থায় যারা আছেন তাদের শারীরিক অবস্থা ভালো থাকবে, তার কারণ বাইরে থেকে এখানে যত বেশি ভিড় করবে তত জীবাণু সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে এই বার্ন ইনস্টিটিউটে 41 জন ভর্তি আছেন, 41 জনের মধ্যে 5 জনের অবস্থা বেশি সংকটাপন্ন এবং 15 জনের অবস্থা উন্নতি হয়েছে, যে কারণে আসলে তাদেরকে পর্যায়ক্রমে আগামীকালকে থেকে রিলিজ দিয়ে দেওয়া হবে, 3 দিনের মধ্যে আসলে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হবে। তবে পরিচালক একটি বিষয় আসলে জানিয়েছেন যে যারা এখানে ভর্তি আছেন
আসলে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে, চিকিৎসা শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাউকেই আসলে সেই সংকটকার মধ্যে নেই এমন কথাটি আসলে বলা যাবে না। তার কারণ দগ্ধ রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিন সে একেবারে স্বাভাবিক থাকে, কথাবার্তা বলে, যেমনটি আসলে আয়মানের উদাহরণ দেওয়া হচ্ছিল যে আয়মান কথা বলছিল। এর পরপরই কিন্তু আসলে হঠাৎ করে আয়মানের শরীর খারাপ হয়েছে, আয়মানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং পরবর্তীতে আয়মান মারা গেছে। তাকে আসলে এখানকার চিকিৎসকরা শত চেষ্টার পরেও ফেরাতে পারেননি। তো এর সব মিলিয়ে যেটি বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৪১ জনের চিকিৎসা চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়াকে দাফন করা হয়েছে মেহেরপুরে। রাইসা মনিকে দাফন করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায়। এর আগে মরদেহ তাদের নিজ নিজ এলাকায় পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। শুক্রবার ভোরে মেহেরপুরের জয়পুর গ্রামে নানা বাড়িতে পৌঁছে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়ার মরদেহ। তাকে শেষবার দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন ও এলাকাবাসী। সকাল ৮টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মাহিয়াকে। ৩ বোনের মধ্যে মেজ মাহিয়া পড়ত মাইলস্টোন স্কুলের ৪র্থ শ্রেণীতে। স্বজনরা জানিয়েছেন, সোমবার স্কুল শেষে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল মাহিয়া। এর মধ্যেই ঘটে বিমান বিধ্বস্তের ঘটনা। গুরুতর অবস্থায় অন্যদের সঙ্গে মাহিয়াকে উদ্ধার করে ভর্তি করা হয় বার্ন ইনস্টিটিউটে। ৩ দিন পর বৃহস্পতিবার মারা যায় সে। কোচিং এর জন্য অপেক্ষা করতেছিল, যার কারণে সে আসলে এই দুরবস্থার ভিতরে পড়ে যায়। হাসপাতালে আমরা এই ৪ দিন সেখানে যাওয়া আসা করছি এবং খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমরা তো ওখানে দেখতে পাই নাই। তবে ওনারা বলছে ভালো আছে। একই দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণীর ছাত্রী রাইসা মনিকে দাফন করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায়। বিমান বিধ্বস্তের পর থেকেই নিখোঁজ ছিল সে। সিএমএইচে তাকে শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ। ডিএনএ রিপোর্ট নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয় রাইসার মরদেহ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষার্থীর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনীর প্রধান। সকালে রাজধানীর দিয়াবাড়িতে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। একই পরিবারের নিহত ৩ শিক্ষার্থী হলেন ওমায়ের নূর আশফিক, বুরহানুদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ান। শ্রদ্ধা নিবেদন শেষে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং তার সহধর্মিনী বাফওয়ার সভানেত্রী সালেহা খান নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তারা। যে কোনো প্রয়োজনে নিহত ৩ শিশুর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। পরে বিমান দুর্ঘটনায় নিহত ভাই বোন নাফি নাজিয়ার উত্তরার বাসায় যান বিমান বাহিনী প্রধান। সেখানেও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া মোনাজাত সম্পন্ন হয়েছে। বাদ জুমা এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়। এর আগে বৃহস্পতিবার মসজিদ সহ দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের ঘোষণা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ধর্ম মন্ত্রণালয় থেকে এক চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ। গভীর রাতে নাকুগাঁও সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখেন। এদের মধ্যে ১১ শিশু, ৫ নারী ও ৫ পুরুষ রয়েছেন। ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে যায়। ১ মাস আগে তাদের গ্রেপ্তার করে ভারতের পুলিশ। পরে তারা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে ছিল বলে পরিচয় দেয়। গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহার থেকে ৪ আসামির নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে নিহত ব্যবসায়ীর পরিবার। হত্যাকাণ্ডের ১৩ দিন পরও অন্যতম প্রধান আসামি টিটুকে গ্রেপ্তার করা হয়নি বলেও অভিযোগ তাদের।
সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী সোহাগের পরিবার। এতে জানানো হয় 23 জনের নামে মামলা করার পর 4 আসামিকে এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে। যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারাও পরোক্ষভাবে জড়িত। সিসিটিভিতে তাদের দেখতে না পাওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। এজাহারে এই আসামিদের নাম সংযুক্ত করার দাবি জানিয়েছে সোহাগের পরিবার। পাশাপাশি অন্যতম প্রধান আসামি টিটু গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছে পরিবারটি। আমাদের দাবি হচ্ছে যে এই যে 2 নম্বর যে আসামি সারোয়ার হোসেন টিটু, ওনাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক, কারণ আমরা পরিবারের মানুষ অনেকটাই কিন্তু ভয় ভীতির ভিতরে আছি, সুরক্ষিত না। যে এজাহারে যে 4 জনের নাম যে বাদ দেওয়া হয়েছে তাদেরকে এই এজাহারে যুক্ত করা হোক, আমাদের দাবি এই 2টা। এবং এই যে যারা যারা আমার মামাকে এই নিষ্ঠুরভাবে মারছে তাদেরকে যেন প্রত্যেকের ফাঁসি হয়। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক পরিসরে নিতে চায় সরকার। এজন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে কাজ করার সুযোগ দিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনালের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, বন্দর বাংলাদেশেরই থাকবে। বন্দর নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। বলেন, নৌবাহিনী পরিচালনাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্ব নেওয়ার 17 দিনের মধ্যে কন্টেনার হ্যান্ডেলিং 12 ভাগ বেড়েছে। জাহাজের গড় অবস্থান কমেছে 10 ঘন্টা। এই ধারা ধরে রাখার আহ্বান জানান নৌ উপদেষ্টা। এর আগে টার্মিনালের কার্যক্রমের গতি আরও বাড়াতে সংশ্লিষ্টদের নানা দিক নির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রপাগান্ডা যেন না করে। আমরা সামনের দিকে যেতে চাই, আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেতে চাই, আমরা নিজেদের মধ্যে পড়ে থাকতে চাই না। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ভোর 6টায় এটি পায়রা সমুদ্র বন্দর থেকে 110 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে রোববার পর্যন্ত খুলনা, চট্টগ্রাম ও বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সব সমুদ্র বন্দরগুলোই জারি রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। উপকূলীয় এলাকায় 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 2 সপ্তাহের ব্যবধানে মুরগির কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। পাশাপাশি বাজারে এখনও চড়া কাঁচামরিচের দাম। বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে। এদিকে দাম বেড়েছে পেঁয়াজেরও। ফার্মের মুরগির বাজার যেন স্থির হচ্ছেই না। উৎপাদন এবং যোগানের ঘাটতির কোনো তথ্য না থাকলেও দামের ওঠানামা চলছেই। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। সোনালী মুরগির কেজি 310 থেকে 320 টাকা। সপ্তাহ দুয়েক আগেও যা কেজিতে ছিল 20 থেকে 30 টাকা কম। সোনালী মুরগি বাড়ছে প্রায় কেজিতে 20 টাকা বেড়ে গেছে। আগে যেখানে সোনালী মুরগি ছিল 250 টাকা, এখন নিতে হচ্ছে 350, 320 এরকম করে। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। রসুন বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই 140 থেকে 160 টাকা কেজিতে। আদার কেজি 180 টাকা। আপনার পেঁয়াজ বাজার ছোট সাইজ 60 টাকা আর বাছা বড় হলো 65। কিছুদিন আগে কাঁচামরিচের কেজি 400 টাকা পর্যন্ত উঠেছিল। এখন কেজি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। এছাড়া ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম তো কমছে, মাঝখান দিয়ে 300 টাকা কেজি ছিল, 240 টাকা কেজি। এর আগে তো 80 টাকা কেজি ছিল। বাজারে সবজির দামও আগের চেয়ে কিছুটা বেশি। করলা, কাঁকরোল, বেগুন, বরবটি সহ বেশিরভাগ সবজির কেজি 60 থেকে 80 টাকার মধ্যে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভরা মৌসুমে বরিশালের মোকামগুলোতে ইলিশের সরবরাহ খুবই কম। দাম বেশি থাকায় ক্রেতাও নেই তেমন। এতে কর্মহীন এ খাতের অনেক শ্রমিক ও ব্যবসায়ী। নাব্যতা সংকট, জাটকা নিধন ও সরকারের তেমন উদ্যোগ না থাকায় মিলছে না পর্যাপ্ত ইলিশ, বলছেন ব্যবসায়ীরা। বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য আড়ত, এখান থেকেই বিভিন্ন বাজারে ইলিশ সরবরাহ হয়। তবে আগের মতো নেই ইলিশ। ব্যবসায়ীদের দাবি,
আগে প্রতিদিন গড়ে 150 থেকে 200 মন ইলিশ আসলেও 3 বছর ধরে নেমেছে মাত্র 50 মনে। এমন কোনো দিন নেই 1-1.5 মন মাছ না থাকলে, এমন কারণ 50 মন মাছও হয় না। কারণ এখন ইলিশের বড় মৌসুমি, এই মনে করেন আষাঢ় শ্রাবণ মাসে এলে তো আমরা বর্ষা নামলে ইলিশ মাছের বড় মৌসুম, অত নদী তো মাছ নাই। এই রোড মালিক সমিতির অন্তর্ভুক্তি যারা আছে তারা খুবই একটু খারাপ অবস্থা। এখানে শুধু কিছু ওই হারসা মাছটা আমদানি হয়, এর উপরই পোর্ট রোড নির্ভর হয়, সামান্য কিছু ইলিশ আসে। নাব্যতা সংকট, জাটকা নিধনের কারণে মাছ পাওয়া যাচ্ছে না, সরবরাহ কম ও চড়া দামের কারণে কমেছে ক্রেতাও। এখন 700-800 টাকা কেজি, এই আমাদের পক্ষে কেনা সম্ভব না। জেলেরা ওই আপনার খরচা করে টাকা ট্রলার নিয়ে নামে, মাছ পায় না, আবার রিটার্ন চলে আসে। একবার নামলে প্রায় 30,000 টাকা খরচ হয়ে যায়। ইলিশের সরবরাহ বাড়াতে নদীর নাব্যতা ফেরানো ও জাটকা নিধন বন্ধের চেষ্টা করছে মৎস্য বিভাগ। নাব্যতা যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা এই বরিশাল জেলার 3টি অগ্রাধিকার এলাকা দিয়েছি, একটা মেহেন্দিগঞ্জ, একটা হিজলা, একটা হচ্ছে বাকেরগঞ্জের। বিগত 2 বছর যাবত এখানে রাতে দিনে জাটকা সংরক্ষণের জন্য আমাদের অভিযানটা এবং তদারকিটা বিগত কয়েক বছরের চেয়ে অনেক ভালো ছিল এবং আমরা রাতও পাহারা রাখছি। এই আড়তে আকার ভেদে মন প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 55,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল সপ্তাহের তুলনায় চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ। উপকূলীয় ইলিশ মিললেও দেখা নেই চাঁদপুর নদী অঞ্চলের ইলিশ। দাম কেজি প্রতি 400 থেকে 500 টাকা কমেছে, তবে সরবরাহ বাড়ায় প্রত্যাশা অনুযায়ী দাম কমেনি বলছেন ক্রেতারা। চাঁদপুরের পদ্মা মেঘনায় দেখা নেই ইলিশের, জেলেদের জালে ধরা পড়লেও তুলনামূলক কম। তবে নোয়াখালী, লক্ষ্মীপুরের রামগতি, বরিশাল, বরগুনার ইলিশের সয়লাভ। দেশের সবচেয়ে বড় ইলিশের বাজার চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র। শুক্রবার সকালে এই মাছঘাটে 500 মনের বেশি ইলিশ সরবরাহ হয়েছে। 1 কেজি ওজনের ইলিশ 2100 থেকে 2200 টাকা, যা গেল সপ্তাহে ছিল 2600 থেকে 2700 টাকা। আকার ভেদে প্রতি কেজি ইলিশের দাম কমেছে প্রায় 500 টাকা। আগের তুলনায় মাছ আজকে অনেক বেশি আছে ঘাটে, আর মাছের দামও অনেক কম। 700 গ্রাম যেটা 2200 টাকা ছিল, এটা হয়ে গেছে 1600-1800 টাকা। মাছের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম খুব একটা কমেনি বলছেন ক্রেতারা। 2700 টাকা করে কেজি, তো মনে হচ্ছে তুলনামূলকভাবে দাম অনেক বেশি। চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের দাবি, এবছর প্রায় 3000 কোটি জাটকা যুক্ত হয়ে 44,000 কোটি জাটকা ইলিশ উৎপাদন হয়েছে। বিগত বছরের চেয়ে এবার কিছু কিছু জায়গায় ইলিশ কাঙ্ক্ষিত মাত্রায় আহরণ করতে পারবেন জেলেরা। 5% সফল প্রজনন পরিলক্ষিত হয়েছে, যেটা ফলশ্রুতিতে প্রায় 44,000 কোটি জাটকা ইলিশ জনতায় নতুন করে যুক্ত হয়েছে, যেটা বিগত বছর থেকে প্রায় 3,000 কোটি নতুন করে জাটকা জনতায় যুক্ত হয়েছে। গত 1 মাসে পদ্মা মেঘনায় ইলিশ রক্ষায় অভিযানে অবৈধ 6 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।